ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩টি আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর এবারই প্রথম নির্বাচনে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং প্রথমেই যেটা বলবো যে এরই মধ্যে বিক্ষোভ শুরু করেছেন মনোনয়ন বঞ্চিত যারা রয়েছেন, তারা কিভাবে সামাল দেবেন আপনারা? জি, ধন্যবাদ। দেখুন, বিএনপি একটা গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রাজনৈতিক দর্শনের মধ্য দিয়েই আজকে আমরা সর্বশেষ জুলাই আন্দোলন শেষ করে একটা নির্বাচনী পরিবেশ তৈরির মধ্য দিয়েই দীর্ঘদিনের লড়াই সংগ্রাম, বিশেষ করে আরো 17 বছর আমাদের উপর যে অত্যাচার, নির্যাতন, গুম খুন, এই যে আমাদের ত্যাগ, আমাদের কষ্ট, সবকিছু সহ্য করেই আজকে আমরা এখানে উপনীত হয়েছি। আজকে দেশে একটা নির্বাচনী পরিবেশ সুন্দর হবে, স্বাভাবিক হবে এবং নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এই সরকারের কাছে এই দেশের মানুষের সেই প্রত্যাশা, এবং রাজনৈতিক দলগুলো আমরা মনে করছি সেই পরিবেশটাকে সমন্বিত রাখতে সবাই আজকে একটা সুন্দর নির্বাচন হবে সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের যেহেতু আজকে 237টি আসন, হচ্ছে যারা আর কি মনোনয়ন বঞ্চিতরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছেন, এই বিষয়টাকে সামাল কিভাবে দেবেন? হ্যাঁ, আমি সেই জন্য বলেছি, এই যে যাদের দলের ত্যাগ ছিল, যাদের শ্রম, কষ্ট, ঘাম সবকিছু বিচার বিশ্লেষণ করেই দল মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বী রয়েছেন, প্রতিযোগিতা আছে, খুব স্বাভাবিক কারণেই একটা আসরে তো একজনের বেশি দুইজনকে মনোনয়ন দেওয়া যাবে না। তারপরও আমরা যাদের সঙ্গে একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছি, যারা ফ্যাসিস্ট বা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল, সকল রাজনৈতিক দলকে সেখানে আমাদের অ্যাকোমোডেট করতে হয়। যার কারণে দলের সবাইকে তো এখানে একেবারে আমাদের দলীয় পর্যায় থেকে মনোনয়ন দেওয়া যাবে এই ধরনের বাস্তবতাও নেই, এবং আমরা আগ থেকেই সেই প্রচারণা আমাদের নেতা কর্মীদের মাঝে আমরা সেটা তুলে ধরেছি। এবং এখানে আমাদের সবার আরো বেশি হয়তোবা ত্যাগ স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের সর্বশেষ যে টার্গেট, একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু এক্ষেত্রে যদি একটু জানতে চাই যে তালিকায় আছে কিন্তু 238 জনের নাম, মহাসচিব বললেন 237, সেক্ষেত্রে আসলে কে বাদ পড়েছে? বাদ পড়ে নেই, একটা স্থগিত 238-এর জায়গায় 237 হয়েছে, একজনকে স্থগিত রেখেছেন। তো সুতরাং দলের মধ্যে প্রতিযোগিতা বেশি রয়েছে বলেই প্রার্থীদের সংখ্যা বেশি, এবং 2-4 জায়গায় কিছু কিছু জায়গায় এখানে হয়তোবা পক্ষে বিপক্ষে কিছু কথা উঠতে পারে, এটা খুবই স্বাভাবিক। এটা রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এটা হয়। কিন্তু শেষ বেলায় আমরা আশা করছি আমাদের দল যে সিদ্ধান্ত দিয়েছেন, সবাই দলের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরা সামনে আমাদের যে প্রতীক দানের শেষ মার্কা নিয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। ইনশাল্লাহ আমরা সবাই সহযোগিতার মধ্য দিয়ে আমরা একটা নিরঙ্কুশ এবং আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা রেজাল্ট লাভ করব। দেশের রেজাল্ট আশা করছি দেশবাসীর কাছে। জি, আমরা যেমনটি জানি যে 63টি আসন খালি রাখা হয়েছে, কাদের জন্য খালি রাখা হয়েছে এবং কয়টি দল আপনাদের বিবেচনায় রয়েছে? দেখুন, জুলাই আন্দোলনের পূর্বেই আমরা 17 বছর যখন আন্দোলন সংগ্রামী মাঠে ছিলাম, তখনই আমাদের সঙ্গে সর্বশেষ 2018-র পরে যুগপৎ আন্দোলনের যে সকল রাজনৈতিক দল আমাদের সঙ্গে সক্রিয় ছিল এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে একসঙ্গে মিলেই আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, খুব স্বাভাবিক কারণেই সেই দলগুলোর প্রতি আমাদের একটা শ্রদ্ধা এবং সম্মানের জায়গা রয়েছে। যার কারণে আমাদের স্যাক্রিফাইসটা আমাদেরকে খুব বেশি করতে হচ্ছে। আমরা জানি যে দলের একজন ত্যাগী কর্মী, তাকে বাদ দিয়েও আমরা ওই দলটাকে যদি আমরা সমন্বিত করি, ওই দলটাকে যদি আমরা সম্মানের জায়গায় নিয়ে আসি অথবা মনোনয়ন দিই, তাহলে সেটা আমাদের জন্য একটা স্যাক্রিফাইস তো হবেই। কিন্তু বৃহত্তর যে দলীয় এখানে আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে জামায়াতও তো আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, সেক্ষেত্রে কি তাদেরকে বিবেচনায় রাখছেন? দেখুন, এক একটা দলের এক একটা রাজনৈতিক আদর্শ রয়েছে। আমরা বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের সঙ্গে অনেকেই যুগপৎ আন্দোলনে ছিলেন। তারা সেই আদর্শকে
একত্রিত করেই হয়তোবা আমাদের নেতৃত্বে একসঙ্গে যুগপৎ আন্দোলনে যেমনি ছিলেন, হয়তোবা এই নির্বাচনী একটা ঐক্যের মধ্যেও থাকবেন। জামাতও হয়তোবা থাকতে পারতেন, অতীতে ছিল, কিন্তু এবার এই মুহূর্তে জামাত তাদের আদর্শ ভিত্তিক যে একটা সংগঠন নিয়ে তারা তাদের প্রার্থীটা ঘোষণা করেছেন অনেক আগ থেকেই। সুতরাং সেখানে হয়তোবা আমাদের নির্বাচনী ঐক্যটা নাও হতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সবাই আমরা যদি এক থাকি, ঐক্যবদ্ধ থাকি, আমরা মনে করি যে বাংলাদেশের যে লক্ষ্য নিয়েই আমরা সাধারণ মানুষ। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণরা কতটা গুরুত্ব পেয়েছে যদি জানতে চাই। নির্বাচনী মাঠে অনেক আলোচনা এখনো চলছে, এখনো নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় নাই, তফসিল দেওয়া হয় নাই। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে, হয়তোবা নির্বাচনের মাঠে সে ঐক্যটা হয়েও যেতে পারে এবং হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমরা আশা করছি যারা তরুণ, যারা আজকে এই নতুন রাজনৈতিক দল গঠন করার মধ্য দিয়ে তাদের ত্যাগ, তাদের শ্রম এবং এই লড়াই সংগ্রামে যারা সরাসরিভাবে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছেন, স্বাভাবিক কারণেই তাদের প্রতি আমাদের সেই রেসপেক্টটা উঠে আসতে পারে নির্বাচনী কৌশল অনুযায়ী। সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন রয়েছে যে 1-11-এর সময় যারা দলের সাথে ছিলেন না তাদের কিন্তু অনেকে মনোনয়ন পেয়েছে, কিভাবে তারা মনোনয়ন পেলেন? দেখুন, আমাদের এই মনোনয়ন দেওয়ার পূর্বে দলের পক্ষ থেকে বারবার কে কোন এলাকা থেকে নির্বাচন করতে পারেন, কার সঙ্গে কোন সাধারণ মানুষের কিভাবে সম্পৃক্ততা রয়েছে, দলের ত্যাগ আছে, তার দলের শ্রম আছে, গাম আছে, রাজনীতিক একটা ব্যাকগ্রাউন্ড আছে, অভিজ্ঞতা আছে, সব কিছু মিলে শুধু আপনি যে 1-11-এর কথা বলছেন তাই নয়, আমরা সকল কিছুকে অ্যাকোমোডেট করে সকল আলোচনাকে একটা পর্যায়ে নিয়ে এসে তাদের প্রতি আমরা সেই সিদ্ধান্ত দল নিয়েছে যারা বিগত আন্দোলন সংগ্রামেও যথেষ্ট ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রামে অবতীর্ণ ছিলেন। আমরা আগেই বলেছি আমাদের দলে বিশাল একটা প্রতিযোগিতা, নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে, অনেক নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে হয়তোবা দেওয়া সম্ভব নয়, তবে তার মধ্যে সবচেয়ে বেশি যিনি জরিপে তার অবস্থানটা খুব সুদৃঢ়, পার্টির চেয়ারম্যান বলেন বা স্ট্যান্ডিং কমিটি, আমাদের নীতি নির্ধারণী কমিটি, তাদেরকে সেখানে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা আশা করছি। আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে কিশোরগঞ্জ থেকে ফজলুর রহমান মনোনয়ন পেয়েছেন, তাহলে উনার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত কি বাতিল করা হয়েছে? আমি বুঝতে পারিনি, আবার বলবেন একটু প্লিজ। জি অবশ্যই আবার বলবো। সেটা হচ্ছে যে ফজলুর রহমান মনোনয়ন পেয়েছে কিশোরগঞ্জ থেকে, ওনার সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত কি বাতিল করা হয়েছে কিনা? আমাদের গত 1 থেকে 1.5 বছর আপনারা লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যারা পার্টির কোনো কর্মকাণ্ডে সঙ্গে হয়তোবা বিভিন্নভাবে অনেক সময় তাদের কার্যক্রমে বিরোধিতা করেছেন অথবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের প্রতি অ্যাকশন নিয়েছিল। আজকে বৃহত্তর স্বার্থে হয়তোবা কেউ দরখাস্ত করেছেন, কেউ অ্যাপিল করেছেন এবং তারা দলের কাছে তাদের সেই নমনীয়তা নিয়েই উপস্থিত হয়েছেন বিদায় আজকে হয়তোবা সেই ক্ষেত্রে 2-4 জনকে সেখান থেকে মনোনয়ন দিয়েছে এবং সেটা প্রত্যাহার করেই দলীয় শৃঙ্খলা বিধি অপরাধের কারণে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা প্রত্যাহার করে আজকে দল মনোনয়ন দিয়েছে। সুতরাং ওনার ক্ষেত্রেও একই জিনিস দল অবলম্বন করেছে। তবে আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই আমাদেরকে এই মুহূর্তে খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডে কেউই যেন কোনোভাবে আমরা জড়িত না হই সেই দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে। আরেকটা প্রশ্ন থেকে গেছে, সেটা হচ্ছে যে মাত্র 9 জন নারীকে কেন মনোনয়ন দেয়া হলো? বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ আরো কিছু আসন বাকি আছে, হয়তোবা সেখানেও দেখবেন যে আমাদের সেখানে মহিলা বা নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি আজকে যেই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই পার্লামেন্টের পরে আবার আরেকটা আফার কক্ষ থাকবে, সেখানেও আমরা শ্রেণীভিত্তিক হয়তোবা ইয়াং জেনারেশন যারা নেতৃত্বে আসার মতো তাদেরকে সেখানে নিয়ে আসতে পারি এবং নারী আসন বাহিরেও আমরা সেই শ্রেণীভিত্তিক সেখানেও আমরা নারীদেরকে, মহিলাদেরকে প্রাধান্য দিতে পারি। সুতরাং সবকিছু মিলে বিএনপি আমাদের এই দেশে সবাইকে অ্যাকোমোডেট করার জন্য যতটুকু
সহযোগিতা বা যুক্তিযুক্ত অবস্থানে নিয়ে যাওয়া, সেই জি। দিকটা সবচেয়ে বেশি প্রাধান্য দিবে বলে আমি বিশ্বাস করি। জি, জনাব শহীদউদ্দিন চৌধুরী আনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।